একটু পরেই আপনারা দেখলেন যাত্রাপালার মধ্য দিয়ে একটু পরেই সেই গোলকের শ্রীহরি নেমে আসবেন এই মর্তে। কিন্তু কেন তিনি আসবেন? যখন এই ধরণীতে নানা রকম অত্যাচার, নিষ্পেষণ, অধর্মের প্রাদুর্ভাব হয়, তখনই তিনি নেমে আসেন এই জীবকুলকে উদ্ধার করার জন্য। ঊনবিংশ শতাব্দীতে বর্ণবাদের অত্যাচার, জমিদারদের অত্যাচার, ব্রিটিশের অত্যাচারে যখন আমাদের এই জনপদ অতিষ্ঠ হয়ে উঠেছিল, তখন তিনি আমাদের মাঝে আবির্ভূত হয়েছিলেন। বলেছিলেন, নিচু হয়ে নিচের আমি করিব উদ্ধার, অতি নিম্নে না নামিলে কিসে অবতার। এর আগে আমরা যত অবতার দেখেছি, সব অবতারই কেউ ব্রাহ্মণ, কেউ ক্ষত্রিয়, কেউ বৈশ্য কুলে অবতীর্ণ হয়েছেন। অবতার কথাটার অর্থ যদি বলি, উপরের থেকে নিচে নামা। সবচাইতে নিচে যিনি নেমেছিলেন সেই পূর্ণব্রহ্ম হরিচাঁদ ঠাকুর এই আমাদের মাঝে, এই অবহেলিত মানুষের মাঝে। যে দেশ শুধু সামাজিক ভাবেই সেই সমাজ অবহেলিত ছিল না, এই সমাজ একেবারে দুর্গম অঞ্চলে বসবাস করত, সেই ভূমিতে তিনি নেমে এসেছিলেন সমস্ত অন্যায়, অত্যাচার, নিপীড়ন, বর্ণবাদের শোষণ, জমিদারদের শোষণ, সব শোষণের অবসান ঘটানোর জন্য। তার সমগ্র জীবনের সাধনাকে একেবারে শীর্ষ বিন্দুতে পৌঁছে দেওয়ার জন্য তার সুযোগ্য পুত্র গুরুচাঁদ ঠাকুর আমাদের মাঝে এসেছিলেন। তার সেই আদর্শ আজ সারা পৃথিবীতে প্রচারিত হচ্ছে। সিংহগ্রাম ধন্য এই কারণে যে পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর এই গ্রামে তার পদধূলি রেখেছিলেন বারবার। সিংহগ্রাম ধন্য এই কারণে যে গুরুচাঁদ ঠাকুর তার নমঃশব্দ কল্যাণ সমিতির শাখা সংগঠন করেছিলেন এই সিংহগ্রামে। সিংহগ্রাম ধন্য এই কারণে যে গোলক পাগল যে জায়গাটিতে তিনি দাঁড়িয়েছিলেন, সেই জায়গাটিতে তিনি বলেছিলেন, আশা ব্যক্ত করেছিলেন একটি আশ্রম প্রতিষ্ঠার। সিংহাবাসী সেই অনাথ আশ্রম সেই মাটিতে প্রতিষ্ঠা করেছে। ফলে সেই সব দিক থেকে সিংহাবাসীর যে ভূমিকা এই লীলা কাহিনীতে, এই যে পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর এবং ভগবান গুরু শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের জীবনের যে লীলা কাহিনীতে এই সিংহাবাসীর ভূমিকা স্বর্ণাক্ষরে লেখা হয়ে আছে। আমরা জানি গুরুচাঁদ ঠাকুরের শিক্ষা আন্দোলনে প্রতিটি গ্রামে, প্রতিটি বাড়িতে পাঠশালা গড়ে উঠেছিল। এই সিংহগ্রামে আজকে সেই সমস্ত পাঠশালা প্রাথমিক বিদ্যালয় হিসাবে আমাদের সামনে আছে। শুধু তাই নয়, এই সিংহাবাসী কত আগে সেই ব্রিটিশ আমলে এই সিংহগ্রামে একটি উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিল এবং পরবর্তীতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় দাদা রথীন্দ্রনাথ বিশ্বাস, তিনি আরো একটি উচ্চ বিদ্যালয় এই সিংহগ্রামে প্রতিষ্ঠা করেছেন। আমরা চারিদিকে যেখানেই বসি আলোচনা করি, আমরা শুনি সিংহগ্রামে এমন কোনো পরিবার নেই যেখানে শিক্ষিত লোক নেই, চাকরিজীবী নেই। এই গ্রামটি সেই কারণে সেই পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরের আশীর্বাদে ধন্য এই গ্রাম। এই গ্রামে আমার অনেক আত্মীয় স্বজন আছে, কিন্তু এই গ্রামের সাথে আমাদের যে আদর্শিক বন্ধন, সেই বন্ধন, সেই আত্মীয়তার যে জায়গা, তাকে ছাড়িয়ে এমন একটি জায়গায় পৌঁছেছে যে আমরা এই গ্রামে আসলে এই গ্রামের মানুষ অনেকদিন পরে আমাদের অভিজ্ঞতার সাথে দেখা হলো। আমি আমাদের যে সম্পর্ক, আমাদের যে ভালোবাসা, এই রাজনৈতিক ঘূর্ণাবর্তের কারণে আমরা অনেকদিন মিলিত হতে পারি না। আপনারা আমাকে নয়, আপনারা আগে রথীন্দ্রকে আশীর্বাদ করুন, তিনি যেন আরো আগের মতো সুস্থ হয়ে আমাদের মাঝে মানব সেবায় ব্রতী হতে পারেন। আমি কোনো রাজনীতির কথা এখানে বলতে আসিনি। আমি এসেছি আমার জাতির যে নিপীড়ন, যে নিষ্পেষণ, যে শোষণ, সেই শোষণের যাতে অবসান হয় সেই জন্য আমরা সংগ্রাম করি। আর সেই সংগ্রামের অনুপ্রেরণা দেন যারা, তাদের মধ্যে এখানে আমাদের রথীন্দা আছে, এখানে যিনি অভিনয় করছেন ভগবানের ভূমিকায়, একটু পরে হয়তো ঠাকুরের ভূমিকা অভিনয় করছেন, তিনি আমার মামা হন, প্রমোট করছেন, তিনিও আমার মামা হন। অসংখ্য মানুষ যারা আমাদের শুভ কামনা করেন। আমি যে কাজগুলো করি এখানে বর্ণনা করেছেন, সেই কাজ আমি কাদের সাহসে করি, কাদের অনুপ্রেরণায় করি, সেটি আপনাদেরকে বুঝতে হবে। আমি আজকে আর বেশি কিছু বলবো না। আমি 12 তারিখের নির্বাচনের জন্য ভোট চাইবো না। এই ভোট আপনারা, এই ভোটের জন্য গণদেবতা, আপনারা যে রায় দিবেন সেই রায় প্রতিফলিত হবে। ভোটের রাজনীতিতে আপনারাই হচ্ছেন গণদেবতা, সেই রায় আমি মাথা পেতে দেব। কিন্তু আমি একটি আশীর্বাদ চাই যে এই জাতির যে সংকট, এই সমাজের যে সংকট, এই বাংলাদেশের যে সংকট, 1971 সালে যে দেশ
স্বাধীন হয়েছিল একটি স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে, 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে যে দেশ স্বাধীন করতে গিয়ে 1 কোটি মানুষ উদ্বাস্ত হয়েছিল, সেই দেশ, সেই কাঙ্ক্ষিত বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারি। আমরা চাই সেই কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে আমরা যে সমাজে জন্মেছি, সেই সমাজের যে অধিকারগুলো কুচার ঠাকুর আদায় করেছিলেন, প্রতিটি ক্ষেত্রে সংরক্ষণ ছিল, সেই সংরক্ষণ আদায়ের যে সংগ্রাম, সেই সংগ্রামকে একেবারে সাফল্যের শীর্ষে পৌঁছে দিতে চাই। আপনারা শুনে আনন্দিত হবেন যে আপনাদের সন্তান হিসাবে সেই দাবি গুরুচাঁদ ঠাকুরের সেই যে সংরক্ষণ আমাদের জন্য ছিল, সেটি নিয়ে আমরা বাংলাদেশ সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছি। সেই সুপ্রিম কোর্ট সেই মামলাটি গ্রহণ করেছেন এবং এই সরকারকে একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছে, যে কমিটি রিপোর্ট দেওয়ার পরে আমরা হয়তো গুরুচাঁদ ঠাকুরের সেই কাঙ্ক্ষিত যে আদর্শ, কাঙ্ক্ষিত যে অধিকার তিনি আমাদেরকে আদায় করে দিয়েছিলেন, সেই অধিকার আবার আমরা আদায় করতে পারবো। আপনাদের সন্তান হিসাবে আমরা সেই সংগ্রামটিকে যেন তীব্রতর করতে পারি। শুধু একটি ভোটের রাজনীতিতে, একটি ভোটের জন্য ভিক্ষা চেয়ে ভোট ফুরিয়ে গেলে আবার চলে যাবো আর ফিরে আসবো না, এইরকম কোন আশীর্বাদ এখানে নিতে আসেনি। আশীর্বাদ নিতে এসেছি যাতে এই সমাজের শতাব্দীর যে দুঃখ, বঞ্চনা, লাঞ্ছনা, এই সমাজ আজকে যে সংকটের মধ্যে পড়েছে, সেই সংকটকে কাটিয়ে ওঠার জন্য, সেই সংকটে, সংগ্রামে, দুঃখে, সুখে, সেই প্রতিটি ক্ষেত্রে আপনাদের জন্য সাথী হয়ে উঠতে পারি। আমি 2 জানুয়ারি যে কথা বলেছি আমাদের বাড়িতে, সেই কথাটি বলার জন্য আপনাদেরও ডেকেছিলাম। অনেকে গিয়েছেন, যেতে পারেননি। সেই কথাটি বলে আমি শেষ করব যে আমি নিজে, এই দাদারা অনেক চেষ্টা করেছেন আমাকে সংসার করানোর জন্য, আমি সংসার করিনি। আমি আমার সমগ্র জীবনকে এই নিপীড়িত সমাজের উদ্দেশ্যে উৎসর্গ করেছি। আমি বলেছি এই সমাজের বাবারা আমার পিতৃগণ, এই সমাজের মায়েরা আমার মাতৃগণ, এই সমাজের বোনেরা আমার ভগ্নী, এই সমাজের ভাইদেরকে আমি ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে রাখতে চাই এবং এই সমাজের যারা শিশু আছে তাদের সকলকে আমি আমার সন্তান মনে করি। এইভাবে যেন আমি আমার বাকি জীবন কাটিয়ে যেতে পারি, সেই আশীর্বাদ আপনাদের কাছে প্রার্থনা করে আমি আমার বক্তব্য শেষ করি।